প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনের শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পতনের 6 মাস না যেতে কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। বিচারের আগে দলটিকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের কথা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিগত সরকারের ভুল সিদ্ধান্তের জের টানতে হচ্ছে এখনো। পর্যবেক্ষণ সিপিডির, রাতারাতি বড় হওয়া কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে, পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের পথ মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে বড় দল হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব বিএনপির। 31 দফা বাস্তবায়নে হবে অতীতের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ। যশোর, ঝিনাইদহ, নড়াইল জেলায় 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। আরো জানাচ্ছেন এস এম ফয়েজ। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিভিন্ন মহল। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার, আপনার, আমাদের উপস্থিত সকলের। যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য নয়, দেশ ও জনগণের জন্য 31 দফা দেওয়া হয়েছে। সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই আমি বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয় সেটি? বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। জনগণের আস্থা ধরে রাখতে, মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক, গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কোন নেতাকর্মীর কারণে জনগণের আস্থা নষ্ট হলে তার দায় নেবে না বিএনপি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে নির্বিচারে মানুষ হত্যা হলেও এখনো কেন বিচার হচ্ছে না, প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবিলম্বে ফ্যাসিস্ট ও তার দোসরদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মিরপুর 10 এলাকায় নিহত বিএফ শাইন কলেজের ছাত্র আহনাফের পরিবারের সদস্যদের সাথে দেখা করে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গত 17 বছর জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে শেখ হাসিনা সরকার। জুলাই আগস্ট আন্দোলনে সে নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ছাত্র জনতা সহ সাধারণ মানুষ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনগণকে স্বস্তি দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারছে না সরকার।
তরুণদের চিন্তা ভাবনাকে রাজনীতিবিদরা হুমকি বলে মনে করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, তরুণরা নেতৃত্ব না দিলে আগামী এক দশকেও স্বৈরশাসনের অবসান হতো না। এ সময় তরুণ নেতৃত্বকে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সার্জিস আলম আরো বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। তরুণরা যেভাবে চায় সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবেন না। কে মানুষের জন্য ভালো, কে দেশের জন্য ভালো, রাজনীতিবিদরা তা ভাবেন না। পড়াশোনা ছেড়ে শিক্ষার্থীদের আর রাজপথে নামার দরকার নেই বলে মনে করেন তিনি। সরকার পতনের 6 মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় তা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। এই একটা বিশাল জেনারেশনাল গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ভাবি চাই এভাবে কেন জানি যারা তথাকথিত রাজনীতি করে এসেছেন, যেই দলেরই হোক না কেন, যাদের সাথে আমাদের বয়সের একটা বড় পার্থক্য রয়েছে, চিন্তার বড় পার্থক্য রয়েছে, তারা আমাদের মতো করে এখনো ভাবছেন না। এবং সবচেয়ে দুঃখজনক, অভ্যুত্থানের পরবর্তী সময়েও তাদের এই ভাবার যে একটা ভিতর থেকে একটা চাহিদা আসা উচিত, সেটা এখন পর্যন্ত আসেনি। ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যদি আবার রাজপথে নামে, তবে সাময়িক সময়ের জন্য হলেও আমাদের ইয়াং জেনারেশনকে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে হবে। জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আবারও বলেন, ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অনেক নেতা সরাসরি জুলাই হত্যাকাণ্ডে জড়িত। হত্যাকাণ্ডের অনুশোচনা না করে 3000 পুলিশ মারা গেছে বলে মিথ্যাচার করছে দলটি। তাই আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান কঠোর বলে জানান তিনি। শেখ হাসিনা নিজেই ডাইরেক্টলি অর্ডার দিয়েছেন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, মানে গুমের এবং কিলিংয়ের। যেই পার্টি দেখেন এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরও মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। তিনি বলে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ সমস্ত রিফর্ম কমিশনের রিপোর্ট পাওয়া যাবে। এর উপর ভিত্তি করে নির্বাচনের সিদ্ধান্ত হবে। আমরা দুটো ডেট দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, সেক্ষেত্রে এই বছরের ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হবে। আর একটা হচ্ছে যে যদি পার্টিগুলো মনে করে যে না, আমরা আরও বেশি রিফর্ম চাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আরও 6 মাস এটা এক্সটেন্ড করা যেতে পারে, মানে জুন 2026-এর মধ্যে হতে পারে। এইটার ব্যাপারে বারবার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অ্যাডভাইজার, আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার এটা বলেছেন। এখন ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট বডি, তারা তাদের কথা বলছেন। সরকার গণমাধ্যম কর্মীদের অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য নতুন নীতিমালা করতে যাচ্ছে। এজন্য সরকারের কিছু প্রস্তাবনাও দেন। ব্যবসা বাণিজ্য নিয়ে সিপিডির মন্তব্যের সমালোচনা করেন প্রেস সচিব শফিকুল আলম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে পাচার হওয়া $234 বিলিয়ন ফিরিয়ে আনার লক্ষ্যে সম্পদ শনাক্তকরণে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস এবং প্রেসিডেন্ট বিনাইফার নওরোজি নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। বাংলাদেশের অর্থনীতির পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টা নজিরবিহীন ছাত্র নেতৃত্বে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের খবর ফাউন্ডেশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ
সিপিটি অন্তর্বর্তী সরকারের সময় অর্থনীতি ও রাজনৈতিক সংস্কার একই সমান্তরালে হতে হবে বলে মত গবেষণা প্রতিষ্ঠানটির। টেকসই অর্থনীতি ও বিনিয়োগের স্বার্থে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর তাগিদ দিয়েছে সিপিটি। গোলাম ময়নুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। অর্থ পাচার, খেলাপির উচ্চ মূল্যস্ফীতি, 3 বড় চাপ সামাল দেবার সাথে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। যদিও জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা পাহাড় সমান, এমন প্রেক্ষাপটে 2024-25 অর্থ বছরের হালনাগাদ তথ্য তুলে ধরতে রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা সংস্থাটি। শাসনতান্ত্রিক জনপ্রশাসনগত কাঠামো একটা এক দল জনগোষ্ঠীর কাছে ছিল এবং তারাই সেটাকে নিয়ন্ত্রণ করত। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসে কিছু কিছু জায়গায় পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু আপনি কতখানি ছেকে তুলবেন, তাহলে তো হয়তো কিছুই থাকবে না। এটা একটা আরও বিষয় হচ্ছে যে যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো পরিচালনাও করতে হবে কার্যক্রম। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, সাধারণ মানুষের জীবনযাত্রা চিন্তা করে এ মুহূর্তে কর বৃদ্ধিতে আইএমএফের চাপ গ্রহণযোগ্য নয়। সর্বনিম্ন কর জিডিপি, রাজস্ব জিডিপির হার, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার কারণ আমরা সবসময় বলেছি যে এটার ফলে যেটা হচ্ছে, আমরা একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে আমরা চলে যাচ্ছি। আইএমএফ যেটা বলছে 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। সংস্কারের সাথে দেশে গণতান্ত্রিক ধারা ফেরার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না, আর অর্থনৈতিক সংস্কার এটা সমান্তরাল ভাবে হতে হবে। তবে যত দ্রুত সম্ভব আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের যেতে হবে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে আমরা যদি একটা সমঝোতায় আসতে পারি যে পরবর্তীতে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সংস্কারগুলি এখন করা হচ্ছে সেটাকে আমরা অব্যাহত রাখব। সংস্কারের মাধ্যমেই যে কাঠামোগত পরিবর্তন কিংবা প্রাতিষ্ঠানিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো করতে গেলেও খুব একটা এগোতে পারবে না। সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়ি ভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দায়িত্ব নেবার 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য হাসিনার সরকারের ভুল নীতিকে দায়ী করছে সিপিডি। জায়গা থেকে ভ্যাট কালেকশন করা হয়। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, রাতারাতি বড় হওয়া ঋণ নির্ভর কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্যের কারণে এমন হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার বিকেলে অর্থনৈতিক শুমারি প্রকাশ অনুষ্ঠানে তিনি তথ্য জানান। শুমারি প্রতিবেদনে বলা হয়, 1 দশকে দেশে অর্থনীতিতে উৎপাদনশীল খাতের অবদান কমে 15% দাঁড়িয়েছে। দেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণও কমে গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে অর্থনৈতিক ইউনিট বেড়ে 1,18,00,000 ছাড়িয়েছে, যার 70% গ্রামের। এই অনুষ্ঠানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, কিছু প্রতিষ্ঠান এখন একেবারেই মূলধন শূন্য হয়ে পড়েছে। গরিব শিক্ষকদের সঞ্চয়ের টাকা যোগসাজশের মাধ্যমে দুর্বল ব্যাংকে রাখায় তারা বিপদে পড়েছেন বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। অর্থনীতি পেলাম, এখানে হাজার 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 কোটি টাকা ব্যাংক থেকে চলে গেছে। কতগুলো ব্যাংকের সম্পূর্ণ এটা কোনো হিসাবও করা যায় না, কিছুই নাই। ব্যবসা বাণিজ্যের কতগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে। বড় বড় নামকরা শিল্পগোষ্ঠী, আসল নামকরা না, এরা হলো রাতারাতি বড় হওয়া, ধনী হওয়া যে শিল্পগোষ্ঠী, এদের হিসাব করে এদের তো এখন অচল হয়ে যাচ্ছে। তাদের শ্রমিকরাই আন্দোলন করছে। তাদের আর্থিক হিসাব থেকে দেখা গেল যে কিছুই নাই। নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা থাকলেও নীতি ও বিনিয়োগের কারণে বারবার হোঁচট খাচ্ছে বাংলাদেশ। নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা বিশেষজ্ঞরা বলছেন, কৃষি জমি নষ্ট না করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। শিল্প খাতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী, টেকসই নতুন প্রযুক্তি ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। পরিবেশ বিপর্যয় ঠেকাতে বিশ্বজুড়েই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে চলছে নানান গবেষণা। এ কারণে গত 1 দশকে উন্নত বিশ্বে বেড়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার। গেল আওয়ামী লীগ সরকার দেশে নবায়নযোগ্য জ্বালানির কথা বললেও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার বাড়িয়েছে কয়লার। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ে দলীয় ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমকে। যদি রিনিউয়েবলস করি, আমি তো বাঁচতেছি, বিদ্যুৎও পেলাম,
তাহলে আমরা কেন যাব কয়লাতে? একটাই কারণ, সেটা কি? কয়লাতে পয়সা পাওয়া যায় পকেটে, নিজের পকেটে। রাষ্ট্র তো হারাচ্ছেই, মানুষ হারাচ্ছে, পশু পাখি পুকুর নদী সব ধ্বংস হচ্ছে, প্লাস আমার পয়সা হচ্ছে। এফিসিয়েন্সি তো বাড়তেছে ডেইলি। এখন যে এফিসিয়েন্সি আছে, আমার 1 একরে 1.5 মেগাওয়াট সোলার বসে, তাই না? 1 একরে 1 মেগাওয়াটে আমি ধরলাম আপাতত। যদি বলে তাহলে আমার 20,000 হলে 20 একরে তো আমার হয়ে যায়, বা 40 একর। তো 40 একর আমি এই সারা দেশে 40 একর হচ্ছে 10.1% অফ দ্য টোটাল ল্যান্ড, 0.1% অফ দ্য টোটাল ল্যান্ড। তো এই ল্যান্ড কি আমি পাবো না? খাস পরিত্যক্ত অনেক জায়গা আমাদের আছে, তাহলে জায়গা ইজ নট এ প্রবলেম। গত সরকার ফার্স্ট ব্যর্থতা হলো যে তারা সোলার এনার্জি আনার পরে রেসিডেন্সিয়াল এরিয়াতে 10% দেওয়ার পরে, টোটাল ডিমান্ডে 10% দেওয়ার পরে কিন্তু সেটা মনিটরিং নাই। দেখে না কি কোনো বাসায় কিন্তু সোলার এনার্জি চলছে না। তারা পারমিশন নিয়েছে, কেউ বা আবার নতুন বিক্রি করে দিয়েছে, ট্রান্সফার হয়ে গেছে আরেক বিল্ডিংয়ে। এটা কোনো মনিটরিং নাই, এটা সরকার ছিল টোটালি ব্যর্থতা। সোলার এনার্জি আনার জন্য কিন্তু সবাই রেডি আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো। যেমন আমাদের ইন্ডাস্ট্রির যে রোফিং শিটাসগুলো আছে, রোফ সাইডটা যে ছাদগুলো আছে, এই ছাদগুলো যদি আমরা ইউজ করি, আমি মনে করি মিনিমাম 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। দেশে কৃষি জমি নষ্ট না করে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। বলছেন নতুন প্রযুক্তি ব্যবহারে নীতিমালা তৈরি হলে বায়ু বিদ্যুতের ব্যাপক সুযোগ তৈরি হবে। মনে করি যে বিনিয়োগটাই সবচেয়ে বড় জায়গা, যেখান থেকে দুটো ঘটনা করতে পারে। সেটি হলো যে একদিকে বিদ্যুতে বা জ্বালানির যে সমস্ত নবায়নযোগ্য প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তিগুলো আসলে সেগুলো উৎপাদনের জন্য কারখানা স্থাপন, তো সেটা একটা বড় আসলে গেম চেঞ্জার হতে পারে। আবার একই সঙ্গে আমরা কিন্তু দেশের বাইরে রপ্তানিও করতে পারবো তখন। তো একদিকে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো, অন্যদিকে দেশের ভিতরে যে এই নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানি সেগুলো সম্প্রসারণ, সেই কাজও করতে পারবো। আসলে নবায়নযোগ্য বিদ্যুৎ জ্বালানি তো আসলে জ্বালানি বিদ্যুতের ভবিষ্যৎ। এই ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে সরকারি পলিসি মেকাররা। কি? তারা ব্যাটারিটা কিন্তু এখনো ট্যাক্স ভ্যাট ইত্যাদি সব রাখছে। আর এই ন্যাশনাল ডেভেলপমেন্টে সব দেশে এইসব ট্যাক্স ভ্যাট মাফ করে দেয়। তুমি রিটার্নটা দেখতে হবে। আমি তেল কিনতে পারতেছি না, এলএনজি কিনতে পারতেছি না, ডলার ক্রাইসিস, আমি পাবলিক লোডশেড হবে, আমার কি দরকার? I do not need tax back from this battery. ব্যাটারিটা আমি ছেড়ে দিই, ব্যাটারি যদি ছেড়ে দিই তাহলে 24 আওয়ার্স আমি সার্ভে করব। দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে প্রায় 1,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে সৌর বিদ্যুৎ থেকে সরবরাহ হচ্ছে 1200 মেগাওয়াট, আর জল বিদ্যুতের সক্ষমতা 230 মেগাওয়াট। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা খ্যাত অমর একুশে গ্রন্থমেলার বাকি আর মাত্র 2 দিন। বাংলা একাডেমি ও সরোয়ার্দী উদ্যানে চলছে মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবারের অমর একুশে বইমেলা আগের যে কোনো সময়ের চেয়ে উৎসব মুখর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। গভীর মনোযোগী নির্মাণকর্মীদের ব্যস্ততা বিরামহীন। অমর একুশে গ্রন্থমেলা বলে কথা, তাই বেশ আন্তরিকতা নিয়েই সময় মতো শেষ করতে চান বিশাল এই কর্মযজ্ঞ। 8 দিন এমনই পাই, 7 দিন 8 দিন এমন সময় পাই, এর ভিতরেই কাজটা শেষ করতে হয়। এরপরে এটা শুরু হয় 20-এর পরে, কোনো সময় দেখা যায় 20 তারিখে, 22 তারিখও হয়, বা 23 তারিখও হয়ে যায়। এরপর থেকে তাহলে আমরা সময়টা পাই হয়তো মনে করেন 7 দিন কি 8 দিন। মাঝখান থেকে আমি 7-8 বছর প্রায় গ্যাপ আসিল, আসি নেই। এরপরে আবার এই 4-5 বছর জমিতে আসা যায়। আগে 15-16টা কাজ করতাম, এবার শুধু মাত্র 7টা কাজ করি। আমরা সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত করি। এমনি মেলা সিজনের বাইরে আমরা কাজ করি হলো আমরা যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় আমরা কাজ করি কন্ট্যাক্টে। ছাত্রনাগরিক অভ্যুত্থান পরবর্তীতে এবারের বইমেলার আয়োজনেও রয়েছে নানা দিক থেকে ভিন্নতা। মেলা প্রাঙ্গণের সাজসজ্জার পাশাপাশি বিগত দিনে যে সকল প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিতে পারেনি, এবার তাদের থাকছে সরব উপস্থিতি। আমরা আশা করি, প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলা একাডেমি তার এই যে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত শেষে মানুষের জন্য 1 তারিখে মেলাকে উন্মুক্ত করতে পারবে এবং পরিবেশটা খুবই স্বাচ্ছন্দ্যবোধ হবে। দেশের জনগণ এখানে আসতে পারবে, বই কিনতে পারবে এবং পরিবেশটা অনেক সুন্দর এবং সাবলীল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এবার আমরা খুশি যে আমরা আমাদের স্টল পেয়েছি। আসলে আমাদের গার্ডিয়ান পাবলিকেশনটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং ইসলামিক ধারার একটা পাবলিকেশনস। এই পাবলিকেশনসকে তার কখনো এই আওয়ামী ফ্যাসিস্ট বা রেসিজম কখনো এটা ওরা করেনি, মানে ওরা অ্যাকসেপ্ট করেনি। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান 2 চত্বরেই থাকছে মেলার আয়োজন। সময় কম থাকলেও এর মধ্যেই সব প্রস্তুতি সম্পূর্ণ করার আশা করছেন সংশ্লিষ্টরা।
তারা যে আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবটা ঘটিয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হবে আমরা মনে করি। কেননা যদি আমাদের ছাত্ররা যদি এই সংস্কৃতিকে ধারণ করে এই মেলাটা অবশ্যই ভালো হবে, আমরা বিশ্বাসও করি। ফ্যাসিস্ট হটানোর পর যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরেই প্রথম মেলা, এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে বহুমুখী মানুষের উৎসব মুখর পরিবেশে মেলাটি উদযাপিত হবে এবং স্টল বানানোর যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যথাসময়ে সম্পন্ন হবে। এবারের অমর একুশে গ্রন্থমেলার বিভিন্ন স্থাপনায় থাকছে জুলাই বিপ্লবের প্রতীকী উপস্থাপনা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সংস্কৃতি, বাংলাদেশের চলচ্চিত্র, গণমাধ্যম সবকিছু এক ছাতার মধ্যে আসা উচিত। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, এসব বিষয় সংস্কার করতে 1 বছর সময় লাগতে পারে। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রকে অন্যতম গণযোগাযোগ, বিনোদন, শিল্প চর্চা ও বাণিজ্যিক খাত হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি জানান তিনি। সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট 10টি বিষয় উপস্থাপন করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রোপাগান্ডা চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে, ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন মহল, বলেছেন তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শরিক সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। পতনের 6 মাস না যেতে কিভাবে কর্মসূচি দেয় আওয়ামী লীগ, প্রশ্ন সার্জিসের। বিচারের আগে দলটিকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের কথা বিশ্বে ছড়িয়ে দেওয়ার আহ্বান। বিগত সরকারের ভুল সিদ্ধান্তে জের টানতে হচ্ছে এখনো। পর্যবেক্ষণ সিপিটির রাতারাতি বড় হওয়া কিছু প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে, পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।